কখনো কখনো কোনো বিশেষ্য পদ বাক্যের মধ্যে বিশেষ্যের বিশেষণ অর্থে প্রযুক্ত হয়। যেমন আমরা যদি বলি উদাহরণটি, যে গঙ্গায় লক্ষ পাপ ক্ষয় হয়, এখানে পাপ পদটি হচ্ছে মূলত কি ক্ষয় হয়, পাপ ক্ষয় হয়, বিশেষ্য পদ বোঝাচ্ছে। কিন্তু আমরা যদি বলি যে পাপ কার্যে হস্তক্ষেপ করিও না, পাপ কার্যে হস্তক্ষেপ করিও না, এখানে পাপ পদটি কি বিশেষ্য থাকছে? এখানে কার্যের অর্থাৎ কার্য যে বিশেষ্য পদটি, ওই কার্য নামক ওই বিশেষ্য পদের বিশেষণ রূপে এই পাপ পদটি ব্যবহৃত হচ্ছে। নমস্কার, বাংলা ভাষা ও সাহিত্য ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের আবার স্বাগতম। আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম যে পদ প্রকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা অধ্যায়টি নাম হচ্ছে বিশেষণ পদ। সেই বিশেষণ পদ সম্পর্কে বিস্তারিতভাবে, যদিও আমরা আগের দিনের ক্লাসে বিশেষণ পদ সম্পূর্ণ শেষ করতে পারিনি। আপনারা যারা আগের দিনের ক্লাসটা দেখেননি তাদেরকে অনুরোধ করব আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক অথবা আমাদের এই চ্যানেলের যে প্লে লিস্ট রয়েছে পদ প্রকরণ নামক, সেখানে গিয়ে আগের দিনের ভিডিওটা দেখে নিতে পারেন। যাই হোক, আমরা আগের দিন আলোচনা করেছিলাম কি, আমরা আলোচনা করেছিলাম বিশেষণ পদ কাকে বলে প্রথম, এবং বিশেষণ পদ কত প্রকার। আমরা সেখানে কি জেনেছিলাম যে বিশেষণ পদ হচ্ছে মূলত 3 প্রকার। আমরা জেনেছিলাম নাম বিশেষণ, ক্রিয়ার বিশেষণ এবং বিশেষণের বিশেষণ। কিন্তু এই 3টে প্রকার ছাড়াও আরও একাধিক প্রকার বিশেষণ রয়েছে, সেইগুলো সম্পর্কে আমরা আগের দিন সম্পূর্ণভাবে আলোচনা করতে পারিনি। আমরা মূলত আলোচনা করেছি ওই নাম বিশেষণের যে একাধিক ভাগগুলো রয়েছে, সেই ভাগগুলোর প্রায় শেষ পর্যন্ত এসে আমরা থেমে গিয়েছিলাম আগের দিনের ক্লাসে। আমরা জেনেছিলাম বিপসামূলক বিশেষণ পর্যন্ত। আজকে আমরা জানবো নাম বিশেষণের আরও দুটো গুরুত্বপূর্ণ জায়গা বা দুটো গুরুত্বপূর্ণ বিষয় বা প্রসঙ্গ। তারপরেই আমরা এসে পৌঁছাবো ক্রিয়ার বিশেষণের প্রসঙ্গে, এবং তার সঙ্গে আরও একাধিক বিশেষণের বিশেষণ, বিধেয় বিশেষণ সম্পর্কে জানবো। আমরা জানবো বিশেষণের তারতম্য সম্পর্কে। যাই হোক, আজকের ক্লাস এখান থেকে শুরু করি। আমাদের আজকের বিষয় হচ্ছে যে নাম বিশেষণের একটি গুরুত্বপূর্ণ ভাগটির নাম হচ্ছে অব্যয়জাত বিশেষণ। অব্যয়জাত বিশেষণ কথাটার মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারছি? অব্যয় থেকে জাত। তাহলে এই অব্যয়জাত বিশেষণ বুঝতে গেলে আমাকে প্রথমে অব্যয় কি সেটা জানতে হবে, যার ব্যয় হয় না, যে বাক্যের মধ্যে অবস্থান করবে কিন্তু তার উপস্থিতি বা অনুপস্থিতিতে বাক্যটির বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হবে না, বরং বাক্য আরও সৌন্দর্য লাভ করতে পারে। এই হচ্ছে অব্যয়। কিন্তু এই অব্যয়জাত বিশেষণ আমরা কোনগুলোকে বলবো? যে সমস্ত বিশেষণগুলো অব্যয় থেকেই জন্ম লাভ করেছে, অর্থাৎ অব্যয়জাত বা নিজেই একটা অব্যয় পদ কিন্তু বাক্যের মধ্যে বিশেষণ পদ হিসাবে ব্যবহৃত হচ্ছে, তাকে আমরা বলবো অব্যয়জাত বিশেষণ। অব্যয়জাত বিশেষণের উদাহরণগুলো কি কি? আমরা যদি বলি আচ্ছা ঝামেলা বাঁধালে তো, এই আচ্ছা পদটা বিশেষণ অর্থে প্রযুক্ত, অথচ এই পদটি হচ্ছে অব্যয় পদ, মূলত অনন্যই অব্যয় এটি। আবার যদি বলি আর বছরে অধিক ফসল ফলেছিল, এই আর পদটি হচ্ছে অব্যয়জাত বিশেষণ। এই আর পদটি হচ্ছে অব্যয়, কিন্তু এই বাক্যের মধ্যে আর পদটি গত অর্থে, অর্থাৎ আর বছরে বলতে গত বছরে বোঝাচ্ছে, এই জন্য এটি হচ্ছে অব্যয়জাত বিশেষণ। আবার দু একটা উদাহরণ আমরা যদি বলি, আকস্মিক আবির্ভাব, আকস্মিক আবির্ভাবের এই আকস্মিক পদটি হচ্ছে আবির্ভাব পদটির বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়েছে। আবার এই আকস্মিক পদটি হচ্ছে একটি অব্যয় পদ। তাহলে আমরা অব্যয়জাত বিশেষণ বুঝতে পারলাম যে অব্যয়জাত বিশেষণ হচ্ছে যে মূলত যে অব্যয় থেকে জন্ম হবে এমন কিছু পদ বা অব্যয়জাত কিছু পদ যেগুলো বাক্যের মধ্যে বিশেষ্যের বা অন্যান্য পদের বিশেষণ অর্থে প্রযুক্ত হয়, তাকে আমরা বলবো অব্যয়জাত বিশেষণ। এরপরে আমরা জানবো ধন্যাত্মক বিশেষণের প্রসঙ্গে, যেটি নাম বিশেষণের একটি অংশ। ধন্যাত্মক বিশেষণ কি? আমরা ধন্যাত্মক অব্যয় কোনগুলো সেগুলো জানি, বা ধন্যাত্মক শব্দ কোনগুলো সেগুলোও জানি। মূলত এই যে কটকট, খটখট, গনগন ইত্যাদি যে পদগুলো রয়েছে, ঝিরঝির, তিরতির ইত্যাদি যে পদগুলো, এইগুলো হচ্ছে মূলত অব্যয় পদ। আর এর বিশেষণ অর্থাৎ অব্যয় পদের সঙ্গে বা অব্যয় পদগুলো, ধন্যাত্মক অব্যয় পদগুলো যখন বিশেষণ অর্থে বাক্যে প্রযুক্ত হবে তখন তাকে আমরা বলবো ধন্যাত্মক বিশেষণ। কেন অব্যয় পদগুলো বিশেষণ অর্থে প্রযুক্ত হতে গেলে, অর্থাৎ এই যে ধন্যাত্মক অব্যয়গুলো, এই ধন্যাত্মক অব্যয়গুলো বাক্যের অন্য কোনো পদকে বিশেষিত করলে তখন তাকে আমরা বলবো অব্যয়জাত বিশেষণ। যেমন আমরা যদি বলি ঝিরঝিরে হাওয়া, তাহলে হাওয়াটা কেমন? হাওয়ার বিশেষণ কি? ঝিরঝিরে। অর্থাৎ হাওয়ার অবস্থাটা কেমন? সে ঝিরঝিরে হাওয়া, বা বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি। এরকম যে গনগনে আঁচ,
আমরা যদি বলি গনগনে আঁচ, আমরা আরও বলতে পারি কনকনে ঠান্ডা, তাহলে ঠান্ডা পদটি হচ্ছে বিশেষ্য পদ, আঁচ পদটি বিশেষ্য পদ, হাওয়া পদটি বিশেষ্য পদ, বৃষ্টি পদটি বিশেষ্য পদ, কিন্তু তার বিশেষণ হচ্ছে ওই যে কনকনে, গনগনে, ঝিরঝিরে ইত্যাদি যেই এই বিষয়গুলো প্রত্যেকটি হচ্ছে বিশেষণ পদ, আর এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে অব্যয় পদ। তাই এটি হচ্ছে অব্যয় ধন্যাত্মক বিশেষণ, এগুলি প্রত্যেকটি হচ্ছে ধন্যাত্মক অব্যয় পদ। তাহলে আমরা ধন্যাত্মক বিশেষণ জানলাম এবং জানলাম হচ্ছে অব্যয়জাত বিশেষণ পদ। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিশেষণের বিশেষণ প্রসঙ্গ তথা বা ক্রিয়া বিশেষণের প্রসঙ্গ। আমরা এই পর্যন্ত যতটুকু জানলাম আগের দিনের ক্লাস এবং আজকের ক্লাস পর্যন্ত, সেটা হচ্ছে নাম বিশেষণের একাধিক প্রকার। তবে এখানে কয়েকটা কথা বলবার আছে। আমরা মূলত জেনেছি যে কখনো কখনো আমরা কারক পড়তে গিয়েও জানবো নাম বিশেষণের এমন কিছু মানে ক্রিয়ার সঙ্গে নামপদের যে সম্পর্ক, সেই নামপদ সম্পর্কে আমরা জেনেছিলাম যে বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য, সর্বনাম এইগুলোর সঙ্গে ক্রিয়ার সম্পর্ক, এটা হচ্ছে কারক। আমরা কারকের ক্লাসে জেনেছি। কিন্তু তার সঙ্গে আমি আরও একটা কথা আলোচনা করেছিলাম সেখানে, যদি কোনো বাক্যের মধ্যে কোনো বিশেষণ পদ বিশেষ্য অর্থে প্রযুক্ত হয়, যদি কোনো বাক্যের মধ্যে কোনো বিশেষণ পদ বিশেষ্য অর্থে প্রযুক্ত হয়, তখন তাকেও বা তার সঙ্গেও ক্রিয়ার একটা যে সম্পর্ক হবে সেটাকেও আমরা কারক পদবাচ্য বলতে পারি। আমরা এই রকম কয়েকটা প্রসঙ্গ বিশেষণ যে আমাদের অধ্যায় বা চ্যাপ্টার সেখানে জেনে নেব। সেখানে কি জানবো? জানবো হচ্ছে বিশেষ্য পদও অনেক সময় বিশেষ্যের বিশেষণ রূপে প্রযুক্ত বা ব্যবহৃত হয়। একটা পয়েন্ট কি জানলাম? বিশেষ্য পদ সেটাও অনেক সময় বিশেষ্যের বিশেষণের রূপে বাক্যে ব্যবহৃত হয়। আবার আরও একটা বিষয় কি জানবো? জানবো বিশেষণ পদও অনেক জায়গায় সমগ্রতা বোঝাতে বিশেষ্যের অর্থে প্রযুক্ত হয়। তাহলে বিশেষণ পদ অনেক জায়গায় সমগ্র অর্থে বিশেষ্য পদ রূপে ব্যবহৃত হয়। আমরা উদাহরণগুলো দেখব। আমরা প্রথম পয়েন্টটা কি বললাম? প্রথম পয়েন্টটা বললাম যে কখনো কখনো কোনো বিশেষ্য পদ বাক্যের মধ্যে বিশেষ্যের বিশেষণ অর্থে প্রযুক্ত হয়। যেমন আমরা যদি বলি উদাহরণটি, যে গঙ্গায় লক্ষ পাপ ক্ষয় হয়, এখানে পাপ পদটি হচ্ছে মূলত কি ক্ষয় হয়? পাপ ক্ষয় হয়, বিশেষ্য পদ বোঝাচ্ছে। কিন্তু আমরা যদি বলি যে পাপ কার্যে হস্তক্ষেপ করিও না, পাপ কার্যে হস্তক্ষেপ করিও না, এখানে পাপ পদটি কি বিশেষ্য থাকছে? এখানে কার্যের ওই অর্থাৎ কার্য যে বিশেষ্য পদটি, ওই কার্য নামক ওই বিশেষ্য পদের বিশেষণ রূপে এই পাপ পদটি ব্যবহৃত হচ্ছে। পাপ কার্যে কখনো হস্তক্ষেপ করিও না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিশেষ্য পদ বিশেষ্যের বিশেষণ রূপে ব্যবহৃত হলো, কারণ কার্যপদটি বিশেষ্য, তার বিশেষণ রূপে এই পাপ পদটি ব্যবহৃত হলো, তাই বিশেষ্যের বিশেষণ। এই প্রসঙ্গে আমরা আরো কয়েকটা উদাহরণ জেনে নিই। যেমন আমরা যদি বলি যে মহাত্মাজি কখনো মিথ্যা বলেননি, এখানে মিথ্যা পদটি হচ্ছে মূলত বিশেষ্য পদ। কি বলেননি? মিথ্যা বলেননি, অর্থাৎ মিথ্যা পদটি এখানে বিশেষ্য রূপেই প্রযুক্ত হচ্ছে। কিন্তু আমরা যদি বলি মিথ্যা কথা বলা মহাপাপ, তাহলে দেখা যাচ্ছে কথা শব্দটি বা কথা পদটি হচ্ছে বিশেষ্য পদ, তার বিশেষণ হচ্ছে ওই মিথ্যা পদটি। তাহলে বিশেষ্য পদটি বিশেষ্যের বিশেষণ রূপে এখানে প্রযুক্ত হচ্ছে, বোঝা যাচ্ছে। মিথ্যা কথা বলা মহাপাপ, এই কথাটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে তো যে কথা পদটির বিশেষণ রূপে এখানে মিথ্যা পদটি ব্যবহৃত হয়েছে। আবার একটা উদাহরণ আমরা দেখি। আমরা যদি বলি তোমাদের সকলের শুভ হোক, তাহলে শুভ পদটি কি হোক? শুভ হোক, শুভ এখানে বিশেষ অর্থে প্রযুক্ত। কিন্তু তোমাদের যাত্রা করবার এটাই তো শুভক্ষণ, এখানে ক্ষণ পদটি হচ্ছে বিশেষ্য আর তার বিশেষণ ওই শুভ পদটি। তাহলে ওই শুভ নামক যে পদটি যেটা বিশেষ্য রূপে আগের বাক্যে প্রযুক্ত হয়েছিল, সেটা ওই যাত্রা করবার এই তো শুভক্ষণ এই পদটির মধ্যে ওই শুভ পদটি বিশেষণ রূপে প্রযুক্ত হলো। তাহলে এখানে বিশেষ্যের বিশেষণ রূপে আমরা দেখতে পেলাম একটা বিশেষ্য পদকেই। কিন্তু এবার আমরা জানবো যে কখনো কখনো কোনো বিশেষণ পদ কোনো বাক্যের সমগ্রতা বোঝাতে বিশেষ্য রূপেও প্রযুক্ত হয়। এরকম কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। আমরা যদি বলি নিচ যদি উচ্চ ভাষে সুবুদ্ধি উড়ায়ে হাসে, নিচ যদি উচ্চ ভাষে, এখানে নিচ পদটি কিন্তু আসলে বিশেষণ পদ, কিন্তু এই বাক্যের মধ্যে বিশেষ্য রূপে প্রযুক্ত হয়েছে। নিচ মানে কোনো একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, নিচ ব্যক্তি, অথচ নিচ পদটির মধ্য দিয়ে আসলে বিশেষণ পদই বোঝানো হয়, কিন্তু এই বাক্যের মধ্যে এই নিচ পদটি
বিশেষ্য রূপে প্রযুক্ত হয়েছে। আমরা দুটো একটা আরো উদাহরণ দেখি। প্রাচীনে বলিলেন বা প্রাচীন কহিলেন কেনাড়ায় পর কেনাড়ায় পর, আমরা সেই সাগর সঙ্গমে নবকুমার তথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের সেই প্রথম পরিচ্ছেদ তার প্রসঙ্গে এসে পড়লাম। যাই হোক, প্রাচীন কহিলেন কেনাড়ায় পর কেনাড়ায় পর মানে কি? প্রাচীন বলতে কি একজন এখানে ব্যক্তি বোঝাচ্ছে। প্রাচীন তো আসলে বিশেষণ পদ, একটা কোন একটা বিশেষ্যের অবস্থা প্রাচীন, অর্থাৎ সময়কালের কথা বলা হচ্ছে, তাহলে এটা বিশেষণ পদ। কিন্তু এই বাক্যটার মধ্যে প্রাচীন কহিলেন মানে, প্রাচীন মানে পুরনো কহিলেন নয়, প্রাচীন বলতে কোনো বৃদ্ধা বা বৃদ্ধ বয়স্ক মানুষ বললেন। তাহলে এখানে এই যে পদটি বিশেষণ, প্রাচীন পদটি বিশেষণ কিন্তু বিশেষ্য অর্থে বাক্যের মধ্যে প্রযুক্ত হয়েছে, তাই এটি হচ্ছে মূলত বিশেষণ পদ বিশেষ্য রূপে ব্যবহৃত হওয়ার একটা বিশেষ উদাহরণ। আরো উদাহরণ বলতে পারি আমরা, একাধিক উদাহরণ আমরা বলতে পারি, যেমন 12 থেকে 10 বিয়োগ করো। 12 থেকে 10 বিয়োগ করো সংখ্যাবাচক বিশেষণ হওয়ার কথা, কিন্তু বাক্যের মধ্যে বিশেষ রূপে প্রযুক্ত হয়েছে। এরপরে আমরা আসব বিধেয় বিশেষণের প্রসঙ্গে। সেটা আমরা কিভাবে জানবো? বিধেয় বিশেষণ হচ্ছে যে বাক্যের বিধেয় অংশে কোনো বিশেষণ পদ যদি বা কোনো বিশেষণ পদ যদি অবস্থান করে, সেই বিশেষণ পদটি বাক্যের উদ্দেশ্যে অবস্থিত কোনো বিশেষ্য পদকে যদি বিশেষিত করে, তখন তাকে আমরা বলবো বিধেয় বিশেষণ। মানে বিধেয় অংশে কোনো বিশেষণ বসে আছে, সে যদি উদ্দেশ্য অংশে বসে থাকা কোনো বিশেষ্য পদকে বিশেষিত করে, তখন তাকে আমরা বলবো বিধেয় বিশেষণ। বিধেয় বিশেষণের প্রসঙ্গে একটা বিষয় খেয়াল রাখা প্রয়োজন, যে বিধেয় বিশেষণ বসবার পর মানে যেখানে বসলো তারপরে আর কোনো বিশেষ্য পদ বসে না। একটা উদাহরণ দিই। উদাহরণটা যদি আমরা বলি, লাবণ্য বেশ লক্ষ্মীবন্ত, তাহলে লাবণ্য পদটি এখানে উদ্দেশ্য, লক্ষ্মীবন্ত ওই উদ্দেশ্যটার বিশেষণ, তাহলে এখানে বিধেয় অংশে বসেছে লক্ষ্মীবন্ত পদটি, তাহলে এটা বিধেয় বিশেষণ। কিন্তু দেখা যাচ্ছে এরপরে আর কোনো বিশেষ্য পদ বসানো যাবে না, চেষ্টা করলেও বসানো যাবে না, কারণ বসালে বাক্যটা আর ঠিকঠাকভাবে সাজানো গুছানো হবে না। আর একটা উদাহরণ দেখি, বললাম বিদ্যাসাগর বঙ্গভাষার জনক। বিদ্যাসাগর এখানে হচ্ছে উদ্দেশ্য পদ, জনক হচ্ছে বিধেয় পদ। জনক পদটি ওই বিদ্যাসাগরের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে বিধেয় বিশেষণ হয়েছে, কিন্তু এরপরে আর কোনো রকম আমরা বিশেষ্য পদের উপস্থিতি লক্ষ্য করতে পারছি না বা দেখছি না। আবার যদি উদাহরণ দিই, তুমি যেন অমরার ধান আর দুর্বা। তুমি এখানে হচ্ছে বিশেষ্য পদ, উদ্দেশ্য অংশ বসেছে। ধান আর দুর্বা দুটোই বিধেয় পদ এবং দুটোই বিধেয় অংশ বসেছে, অবশ্যই ওই তুমি পদটির বিশেষণ হিসাবে এখানে ধান আর দুর্বা পদটি ব্যবহৃত হয়েছে, এবং এরপর আর কোনো বিশেষ্য পদ বসেনি, বুঝতেই আমরা দেখতে পাচ্ছি উদাহরণটির মধ্য দিয়ে। এরপরে আমরা আসব ক্রিয়ার বিশেষণের প্রসঙ্গে। ক্রিয়ার বিশেষণ বলতে কি বুঝবো আমরা? যে ক্রিয়াটি কোন অবস্থায়, কোথায়, কখন, কি রূপে সম্পাদিত হচ্ছে, সেই বিষয়টা যে বিশেষণ পদ জানিয়ে দেবে তাকেই আমরা বলবো ক্রিয়ার বিশেষণ। তাহলে ক্রিয়াটা কোথায়, কখন, কি রূপে, কি অবস্থায় সম্পাদিত হচ্ছে সেটা একটা বিশেষণ পদ জানিয়ে দেবে, তাকেই আমরা বলবো ক্রিয়ার বিশেষণ। সোজা জিনিস। এবার এই ক্রিয়ার বিশেষণের উদাহরণ তো জানতে হবে। প্রথমত কি অবস্থায় সম্পাদিত হচ্ছে তার উদাহরণ দেখি। ক্রিয়াটি কি অবস্থায় সম্পাদিত হচ্ছে এই কথাটা বলতে গেলে আমরা যদি বলি বৃষ্টি পড়ে টাপুর টুপুর, তাহলে পড়ছে এই যে ক্রিয়াটি কিভাবে সম্পাদিত হচ্ছে, টাপুর টুপুর করে সম্পাদিত হচ্ছে, টাপুর টুপুর এখানে ক্রিয়া বিশেষণ। আরো একটা উদাহরণ আমরা দেখি। আমরা যদি বলি সচকিতে চাহিলা পশ্চাতে, চাইলো কেমন ভাবে, কোন অবস্থায়, সচকিতে অর্থাৎ চমকে, তাকালো, পশ্চাতে, বোঝা যাচ্ছে এখানে ক্রিয়ার বিশেষণ ঘটছে বা ক্রিয়ার বিশেষণ হচ্ছে, অর্থাৎ সচকিতে পদটি হচ্ছে ওই যে তাকানো ক্রিয়াটির বিশেষণ, অর্থাৎ সচকিতে মানে এটা অবস্থা প্রকাশ করছে। এরপরে আমরা দেখি কালবাচক। কালবাচক ক্রিয়ার বিশেষণ, অর্থাৎ কখন ঘটছে ক্রিয়াটা সেই অর্থে যদি দেখতে চাই, তাহলে আমরা যদি বলি এখনই আধার হবে বেলাটুকু পোহালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে, তাহলে আধার পদটি কখন হবে, এখন হবে। পোহাবে কখন, এখন পোহাবে। পোহালে পদটির মধ্যে দিয়ে ক্রিয়া বোঝাচ্ছে এবং এই ক্রিয়াটির বিশেষণ এখনই হবে, অর্থাৎ কখন হবে বোঝাচ্ছে, তাহলে এটাও ক্রিয়ার বিশেষণ। আবার একটা উদাহরণ দেখি। আমরা যদি বলি স্কুলে আসিবা মাত্র ঘন্টা পড়িল। পড়িল পদটি ক্রিয়া, এর বিশেষণ অর্থাৎ কখন ঘটছে ক্রিয়াটি, আসিবা মাত্রই।
ক্রিয়াটি আসিবা মাত্রই সংগঠিত হচ্ছে, অর্থাৎ কখন সংগঠিত হচ্ছে বোঝাচ্ছে, এবং এটি মূলত ওই ক্রিয়াটিকে বিশেষিত করছে। আসিবা মাত্র পড়িল ক্রিয়াটিকে বিশেষিত করছে, এই জন্য এই আসিবা মাত্র পদটি হচ্ছে বিশেষণ পদ। আবার একটা উদাহরণ দেখি আমরা, যদি এবার আমরা জানলাম হচ্ছে মূলত কি অবস্থায় এবং কখন, এবার কোথায় ঘটছে সেটা একটা উদাহরণ দেখি। আমরা যদি বলি যে সিংহাসন তোমার যোগ্য স্থান নয়, নিচে এসো বা নিচে নেমে এসো শয়তান। এই যে নিচে নেমে এসো, এসো পদটি হচ্ছে ক্রিয়া বোঝাচ্ছে, কোথায় আসার কথা বলা হচ্ছে নিচে, ওই ক্রিয়াটির বিশেষণ এখানে হচ্ছে ওই নিচে পদটি। কোথায় ঘটছে বলাই হয়েছে যে ক্রিয়াটি কোথায়, কি অবস্থায়, কখন এবং কি রূপে সম্পাদিত হয়, তা যখন কোনো একটা বিশেষ্য পদ, এই কোনো একটা বিশেষণ পদ বুঝিয়ে দেবে বা জানিয়ে দেবে, তখন তাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। তাহলে এখানে কোথায় আসার কথা বলা হচ্ছে, নিচে আসার কথা বলা হচ্ছে, আসা ক্রিয়াটাকে বিশেষিত করছে ওই নিচে পদটি, তাই নিচে পদটি হচ্ছে ক্রিয়ার বিশেষণ। আরও একটা উদাহরণ দেখি, কোথায় এসেছি, কোথায় যে যাব বা যাব যে কোথায়, যাব পদটি একে বিশেষিত করছে কোথায় পদটি, তাহলে এখানে স্থানবাচক ক্রিয়া বিশেষণ বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে। তাহলে আমরা জানলাম আপাতত যে অব্যয়জাত বিশেষণ, ধর্নাত্মক বিশেষণ দুটোই নাম বিশেষণের অংশ। তার সঙ্গে আমরা জানলাম বিধেয় বিশেষণের প্রসঙ্গ, এবং আরও একটা বিষয় জানলাম বিধেয় বিশেষণের পরে বা বিধেয় বিশেষণ যে বাক্যের মধ্যে যেখানে বসে তারপরে আর কোনো বিশেষ্য পদ প্রযুক্ত হয় না বা বসে না। তার সঙ্গে আমরা জানলাম ক্রিয়ার বিশেষণের প্রসঙ্গ, অর্থাৎ ক্রিয়াটি কখন, কোথায়, কি অবস্থায়, কি রূপে সম্পাদিত হচ্ছে তা যে বিশেষণ পদ বুঝিয়ে দেবে বা জানিয়ে দেবে তাকে আমরা বলবো ক্রিয়ার বিশেষণ। এরপরে আমরা আসবো বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ বলতে আমরা কি বুঝবো? বিশেষণ পদ, বাক্যের মধ্যে একটা বিশেষণ পদ রয়েছে। বিশেষণ পদ কাকে বলে আমরা জেনেছি যে বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে, তাকে বলবো বিশেষণ। তাহলে এরকম একটা বিশেষণ পদ বাক্যের মধ্যে রয়েছে। আবার একটা বিশেষণ পদ বাক্যের মধ্যে উপস্থিত হচ্ছে, যে বিশেষণ পদটা ওই যে আরেকটা বিশেষণ পদ যেটা ছিল আগে থেকে তাকে বিশেষিত করছে, এটাকে আমরা বলবো বিশেষণের বিশেষণ। মানে হচ্ছে বাক্যের মধ্যে অবস্থিত কোনো বিশেষণ পদকে যদি অন্য একটা বিশেষণ পদ বিশেষিত করে তখন তাকে আমরা বলবো বিশেষণের বিশেষণ। সাধারণত এই ক্ষেত্রে বলে রাখা ভালো, বিশেষণের বিশেষণ পদটি সাধারণত মূল বিশেষণ তার আগে বসে। বিশেষণের বিশেষণ পদটি মূলত যে মূল বিশেষণ পদ বাক্যের মধ্যে রয়েছে তার আগে বসে। যেমন আমরা যদি বলি খুব ভালো, খুব ধীরে, এই যে খুব এবং ধীরে, ধীরে পদটি একটা বিশেষণ পদ, ভালো পদটি একটি বিশেষণ পদ, তার বিশেষণ কোনটা? খুব। দুটোরই বিশেষণ পদেরই বিশেষণ হচ্ছে খুব পদটি। তাহলে ওই বিশেষণগুলোর বিশেষণ হচ্ছে খুব, এবং দেখা যাচ্ছে দুটোই ওই বিশেষণের আগেই বসছে। আরও কয়েকটা উদাহরণ আমরা দেখি। আমরা যদি বলি কুচকুচে কালো, কুচকুচে কালো, কালো পদটি একটা বিশেষণ বোঝাচ্ছে, রং অর্থে প্রকাশ করছে। কুচকুচে কালো রং, তাহলে রঙের বিশেষণ কালো, তার বিশেষণ কি? কুচকুচে। তাহলে বিশেষণের বিশেষণ ওই মূল বিশেষণের আগে বসে। আরো দু একটা উদাহরণ দেখি। ধবধবে সাদা বিছানা, বিছানাটা হচ্ছে বিশেষ্য, তার বিশেষণ হচ্ছে সাদা, সাদার বিশেষণ আবার হচ্ছে ধবধবে। তাহলে আমরা বিশেষণের বিশেষণ কি বুঝতে পারছি, যে মূলত মূল বিশেষণ পদটি, সেই পদটি আবার যদি কোনো বিশেষণ পদের দ্বারা বিশেষিত হয় তখন তাকে আমরা বলবো বিশেষণের বিশেষণ। এরপরে আমরা আসব বিশেষণের তারতম্যের প্রসঙ্গে। বিশেষণের তারতম্য বোঝার আগে তারতম্য জিনিসটা কি? তারতম্য মানে হচ্ছে একটার সঙ্গে একটার একটা তুলনামূলক বিষয়। এটা একরকম, এটা আর একরকম, দুটোর মধ্যে কি পার্থক্য আছে, দুটোর মধ্যে কি মিল আছে, একে অপরের সঙ্গে কম্পিটিশন করবার একটা ব্যাপার রয়েছে এই তারতম্য প্রসঙ্গটির মধ্যে বা তারতম্য বিষয়টার মধ্যে। তাহলে বিশেষণের তারতম্যটা কি হবে? বিশেষণের তারতম্য হচ্ছে এমন একটা বিশেষণ পদ বাক্যের মধ্যে উপস্থিত থাকবে যেটা দুই বা তার বেশি ব্যক্তি হোক, বস্তু হোক, যাই হোক না কেন, তাদের মধ্যে একটা তারতম্য বা তুলনা বোঝাবে, তখনই তাকে আমরা বলবো বিশেষণের তারতম্য। যেমন আমরা উদাহরণ যদি বলি, এভারেস্ট হিমালয়ের চেয়ে উচ্চতম শৃঙ্গ বা উচ্চতম, তাহলে উচ্চতম পদটি এখানে বিশেষণ পদ, কিন্তু দেখা যাচ্ছে এখানে এভারেস্ট হচ্ছে হিমালয়ের থেকে উচ্চতম বোঝাচ্ছে, অর্থাৎ এভারেস্ট এবং হিমালয়ের মধ্যে একটা তারতম্য বোঝাচ্ছে। আবার যদি বলি জননী জন্মভূমি স্বর্গা অপেক্ষা বা স্বর্গ অপেক্ষা গরীয়সী, গরীয়সী পদটি বিশেষণ পদ, কার থেকে? জননী জন্মভূমি, কার থেকে মানে গরীয়সী? স্বর্গর থেকেও গরীয়সী।
তাহলে স্বর্গর সঙ্গে জননী জন্মভূমির একটা তুলনা এখানে বোঝাচ্ছে। তাই এটি হচ্ছে বিশেষণের তারতম্য। তাহলে বিশেষণের তারতম্যের মধ্য দিয়ে বোঝাচ্ছে এমন একটা পদ বাক্যের মধ্যে থাকবে বা বিশেষণ পদ বাক্যের মধ্যে থাকবে যার মধ্য দিয়ে দুই বা তার বেশি কোনো ব্যক্তি বস্তু ইত্যাদির সঙ্গে বা ইত্যাদির মধ্যে একটা তুলনা করা হবে, অর্থাৎ একে অপরকে উৎকৃষ্ট বা অপকৃষ্ট করে দেখানোর একটা প্রবৃত্তি এই বিশেষণের তারতম্যের মধ্যে থাকবে। তাহলে আজকে আমরা বিশেষণের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, মূলত যে নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, এই তিনটি বিশেষণ সম্পর্কে এবং তার সঙ্গে বিধেয় বিশেষণ এবং এই যে বিশেষণের তারতম্য, এই প্রত্যেকটি অংশ বিস্তারিতভাবে জেনে নিলাম। আশা করছি আজকে এই বিশেষণের ক্লাসের মধ্যে আমরা যে কটা প্রসঙ্গ জেনেছি প্রত্যেকটি প্রসঙ্গই পরিষ্কারভাবে বোঝা গেছে। যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে বা কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরের ক্লাসে এই যে প্রসঙ্গটা আপনার অসুবিধা হচ্ছে বা আপনাদের অসুবিধা হচ্ছে সেই প্রসঙ্গটা বিস্তারিতভাবে আলোচনা করবার। যাই হোক, আপাতত আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এই পদ প্রকরণের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়টির নাম হচ্ছে অব্যয় পদ। যাই হোক, আমাদের এই ভিডিওগুলো বা আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব